তো আসসালামু আলাইকুম। আজকে টাস্ক ওয়ান নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আমাদের এই জুমের আজকের ক্লাসে যে পড়ে যারা রেকর্ড দেখবেন সবাইকে ট্রাস্ট সায়েন্স এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। সো ম্যামকে একটু কোয়েশ্চেন পড়তে পারবেন? যদি আপনি ক্লিয়ার দেখতে পারেন তাহলে একটু কোয়েশ্চেন পড়েন। এটা হচ্ছে রাইটিং টাস্ক ওয়ান। আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে লাইন গ্রাফ। এখানে 1 ঘন্টা পরীক্ষা রাইটিং এ থাকবে, তার মধ্যে টাস্ক ওয়ান যেটা সেটার আজকে যেহেতু লাইন জি গ্রাফ আলোচনা করছি সেইখানের জন্য লেখা আছে যে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন দিস টাস্ক, যে 20 মিনিট এই টাস্কের জন্য আপনি স্পেন্ড করা উচিত। বাট জি দুটি স্যার। মিলেই আসলে 1 ঘন্টা দেয়া হবে। সেই ক্ষেত্রে এখানে আপনাকেই ডিসিশন নিতে হবে যে আমি আসলে কোনটাতে কত সময় দেব বা কিভাবে দেব। এটা জি স্যার। পুরোটা আপনার উপর। অলরাইট, সো তাহলে একটু কোয়েশ্চেনটা পড়েন তো। দ্য গ্রাফ The graph below shows average carbon dioxide emissions per person in the United Kingdom, Sweden, Italy, and Portugal between 1967 and 2007. অলরাইট, Summarize the information by selecting and reporting the main features and make comparison where relevant. এই ছিল কোয়েশ্চেন। তারপরে একটা লাইন আছে, রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস, অন্ততপক্ষে জি স্যার। 150টি ওয়ার্ড লিখবেন, মানে কমপক্ষে তার উপরে লেখা যতটুকু যায় সম্ভব হয় সেইটা আছে। জি স্যার। প্রথমে কোয়েশ্চেনের মিনিং বুঝার আগে আমি যে কাজটা আপনাকে দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে লাইন গ্রাফের ছবিটা আছে সেটা ভালো করে একটু দেখার চেষ্টা করি। আমরা যদি লেফট ইয়ে আছে যে অ্যাক্সিস আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি CO2 এমিশন ইন মেট্রিক টনস, পাওয়া গেছে কিনা না লিখা আছে। জি স্যার। এবং জি। চারটা দেশের চার ধরনের মানে লাইন গ্রাফের ইয়েটা যেটা মার্কিংটা চার ধরনের। আমরা ফার্স্ট ওয়ান পাচ্ছি ইউনাইটেড কিংডম, একদম জি স্যার। উপরের যেটা আছে। তারপরেরটা আছে কি সুইডেন, সুইডেন, থার্ড ইতালি, ইতালি, এন্ড ফোর্থ হচ্ছে পর্তুগাল। পর্তুগাল। আচ্ছা, নিচের যে আমরা অ্যাক্সিস যেটা পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি 1967 থেকে 2007, এই সেভেন। এই টাইম পিরিয়ড। এখন এইটা দেখার পর যেটা হচ্ছে, যারা লার্নার বা যারা আমরা কাজ করি তাদের মাথায় আসতে হবে যেহেতু এই পুরো সময়টা হচ্ছে পাস্ট, সো আমাদের লেখার মধ্যে পাস্টের সাইন সিম্বল বা পাস্টের স্ট্রাকচার অনুযায়ী আসলে লেখাটা লিখতে হবে। সে বলবে না যে আপনি পাস্টে লিখেন, বাট এইভাবে চার্টের মধ্যে যে সময় মানে মেনশন করা থাকবে সেই সময়ের আলোকে আসলে চার্টটি বা গ্রাফটি লেখার চেষ্টা করব। এই ছিল চারটা। আছে আরেকটু আমরা কাজ করি। ইউনাইটেড কিংডম এখানে দেখেন তার শুরুতে শুরুতে মানে হচ্ছে 1967, ঠিক আছে, আর জি শেষ স্যার। মানে হচ্ছে 2007 আছে। 2007। এখন আমরা দেখলাম 0 to 12 আছে, মানে 12 মানে হচ্ছে 12 মেট্রিক টন। আচ্ছা, তো সেইখানে 10 থেকে 12, তাহলে মাঝখানে 11 হবে, এইভাবেই চিন্তা করা যায়, ঠিক কিনা না? জি স্যার। তাহলে আমরা যদি ইউনাইটেড কিংডম তার একদম শুরু বলতে 1967-এ যদি 11 মেট্রিক টন হয়, এবং পুরো সময়ে দেখলাম যে ইউনাইটেড কিংডমের CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এমিশন, সেটা ক্রমাগত কি হয়েছিল, ডিক্রিজড হয়েছিল বা কমে গিয়েছিল, ঠিক কিনা না? জি জি স্যার। আচ্ছা, তার সাথে কমার সাথে মিল আছে পরেরটা সুইডেন। সুইডেন অবশ্য শুরুতে 8 মেট্রিক টন বেড়ে বলা গিয়ে যাবে না, এটা হচ্ছে নাইন নাইন অ্যারাউন্ড 9ই ধরতে পারি। 9 থেকে আসলে শুরু হয়েছিল এবং সেটাও আসলে ক্রমাগত কমে গিয়েছিল, এবং সেটা ধরতে পারেন 5.5 বা 6-এর নিচে ছিল একদম 2007-এ। তাহলে আমরা জি ইউনাইটেড স্যার। কিংডম এবং সুইডেনের অবস্থা পেলাম। এটা হচ্ছে রাইজিং মানে ট্রেন্ড না ফলিং ট্রেন্ড, মানে আপওয়ার্ড না বাকে যেটা ডাউনওয়ার্ড, কোনটা অবস্থায় আছে? আমরা ডাউনওয়ার্ড। দেখলাম যে না, এটা হচ্ছে ফল হচ্ছে। এই দুইটি ইউনাইটেড কিংডম এবং সুইডেন এই দুটিরই যে ইয়েটা আছে, লাইন গ্রাফ আছে, সেটা শুরুতে 11 ছিল ইউনাইটেড কিংডম, এখানে ছিল হয়তো 9, এবং শেষে ইউনাইটেড কিংডম হয়েছে ধরো অ্যারাউন্ড 9, আর হচ্ছে সুইডেন হয়তো অ্যারাউন্ড 5.5, এই পর্যন্ত পুরো সময় জুড়ে যে যে সময়টা আছে এই পুরো সময়টা আমরা দেখলাম যে ইউনাইটেড কিংডম এবং সুইডেন সেখানে রিডিউস হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, ঠিক জি স্যার। বিপরীতে আমরা দেখতে পাচ্ছি ইটালি এবং পর্তুগাল। তাহলে এখানে ওই প্রথম দুইটাকে আমরা একটা গ্রুপে নিতে পারি,
ইটালি পর্তুগালকে আরেকটা গ্রুপে নিতে পারি। ইটালি এবং পর্তুগালের পুরো সময় জুড়ে আমরা দেখলাম সেটা হচ্ছে রাইজিং, সেটা হচ্ছে কি Yeah. হচ্ছে ক্রমাগত বৃদ্ধি Increase. পাচ্ছে। আমরা ইটালি দেখলাম যে অ্যারাউন্ড 4 থেকে একটু বেশি 4.25 বলতে পারেন, আপনি যেভাবে বলেন, 4ও বললে সমস্যা নেই। সেটা থেকে একদম 2007-এ সেটা বেড়ে 7 থেকে একটু বেশি 7.5 বলা যাবে, 8 থেকে একটু নিচে, ঠিক আছে কিনা? জি স্যার। আর পর্তুগাল সেটা শুরু হয়েছিল 0 আর 2 এর মাঝামাঝি, 1 ধরতে পারি, 1 থেকে শুরু হয়ে সেটা অ্যারাউন্ড 5 ছিল, ঠিক আছে। জি জি এই স্যার। হচ্ছে চিত্র যেটা, সেটা থেকে আমাদের যে বিশ্লেষণ সেটা আমরা চেষ্টা করব। তারপরে মডেল আনসার আছে, তো আনসারে তো এক্সামে তো আর মডেল আনসার থাকবে না, আমরা ওই জায়গাটা লিখবো। এবার আমাদের মানে ইয়েটা যখন চার্টটা যখন আমাদের দেখা শেষ হয়েছে, তখন আমাদের কাজ হচ্ছে কোয়েশ্চেনটাকে ভালো করে বোঝা। এই দুইটা কাজ যদি লার্নাররা ভালো করে করতে পারে, তাহলে তার 50% মার্কস এখানে নির্ভর করে। সেটা হচ্ছে টাস্ক রেসপন্স নামে একটা কথা আছে, আর হচ্ছে কোহিয়ারেন্স কোহেশন। এই দুইটা কাজ তার মানে শেষ, তারপরে সে লেখা শুরু করবে, সেখানে ভোকাবুলারি লাগবে, গ্রামার লাগবে, ওই 50% আছে। সো এখানে বলছে যে দ্য গ্রাফ বিলো শোজ, নিচের যে গ্রাফ সেটা দেখায় এভারেজ কার্বন ডাই অক্সাইড বা CO2 এমিশন, মানে CO2 এমিশনটাকে আসলে গ্রাফ দেখায়, সেখানে পার পার্সনের মানে প্রত্যেক মানুষের কি পরিমাণ CO2 হয় সেটা দেখায়। সেটা 4টা দেশের কথা বলছে, সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম, সুইডেন, ইটালি, পর্তুগাল। আচ্ছা, তাহলে আমাদের এই যে কোয়েশ্চেনে আমরা পেলাম যে CO2 এমিশন মানে কার্বন ডাই অক্সাইড নির্গমন, এইটা আসলে একজন পার্সন কি পরিমাণ নির্গমন করে সেইটা। আচ্ছা, এইটা যদি ভালো করে বুঝেন, CO2টা ডেফিনেটলি ব্লেস না, এটা ডেফিনেটলি কার্বন ডাই অক্সাইড তো ডেফিনেটলি কি না, পরিবেশের জন্য ভালো না। তো এটা কমে যাওয়া মানে পরিবেশ কিন্তু দিন দিন ভালো হচ্ছে, এটা যদি আপনি বুঝেন তাহলে আরো ভালো মানের এসে লিখতে পারবেন। বুঝতে পারছেন কিনা না? ধরেন জি স্যার। অক্সিজেনের পরিমাণ বাড়তেছে, তার মানে হচ্ছে এনভায়রনমেন্ট আরো ক্লিন হচ্ছে, আরো ফ্রেশ হচ্ছে। কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে মানে পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ তো দূষিত সেক্ষেত্রে হচ্ছে। যদি কমে, তার মানে ইউকে এবং সুইডেন এই দুটি দেশ চেষ্টা করেছে তাদের CO2টাকে নিয়ন্ত্রণ করার জন্য। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি ইটালি, পর্তুগাল না, তাদের কিন্তু সময়ের ব্যবধানে CO2টা কি হচ্ছে, ক্রমাগত বেড়েছে। বৃদ্ধি পাচ্ছে। এই ছিল। তো এখন আমরা মডেল আনসারটা একটু দেখি। মডেল আনসারটা খুব চমৎকার, এটা মডেল আনসার। ফার্স্ট কাজ হচ্ছে কোয়েশ্চেন থেকে চেষ্টা করব আমরা ইন্ট্রোডাকশন তৈরি করার। সো মডেল আনসারের প্রথম যে প্যারাটা, সেটাকে ইন্ট্রো হিসাবে আমরা চিন্তা করবো, সেটা একটু পড়ে নেন। দ্য গ্রাফ ইলাস্ট্রেটস। The graph illustrates the average output of carbon dioxide in metric tons for each individual in 4 European countries over a 40-year period. এই যে 40 ইয়ার পিরিয়ড সে কিভাবে পেলো, সে ওই যে 1967 থেকে 2000 এইটাকে ক্যালকুলেট করে 2007, দেখলো যে হ্যাঁ, এটাতে টোটাল আছে কত বছরের সময়, 40 বছর। 40 years. হ্যাঁ, আচ্ছা। আর Yes. 4টা দেশই আসলে ইউরোপের, সেজন্য সে এখন তো ইউনাইটেড কিংডম আলাদা হয়ে গেছে, বাট তখন ইউরোপের ছিল, জন্য বলছে 4 ইউরোপিয়ান কান্ট্রিজ, ঠিক আছে বিষয়টা। মানে Yes, sir. এই যে সে চেঞ্জ করলো, এটাকে আমরা বলবো প্যারাফ্রেজ, এবং প্যারাফ্রেজ করে সে এটা ভালো চেষ্টা করেছে প্যারাফ্রেজ করার। তারপরে সে ওভারঅল একটা দিয়েছে, ওভারঅল যেটাকে আমরা বলতে পারি জেনারেল ট্রেন্ড। ওভারঅলটা পড়েন তো একটু, কি আছে? Overall, the UK and Sweden, which initially showed a high CO2 carbon dioxide output, show a decline in emissions toward the end of the period. তাহলে In ওইখানে দুইটা কথা comparison, বলছে, ইন কম্পারিজন, হ্যাঁ পড়ে না, ইটালি। Italy and Portugal, which started with relatively low emissions, show considerable increase by the end of the period. আচ্ছা, সে ওইখানে জেনারেল ট্রেন্ডে বলছে যে ইউকে এবং সুইডেন, আমরা যেটা বাংলায় বলছিলাম সেটা সে বলছে ইনিশিয়ালি শোড দ্য হাই CO2 CO2 আউটপুট। আউটপুট মানে হচ্ছে এমিশন, এখানে বোঝাচ্ছে। ওরা পুরো সময়ে দেখেছে যে সো এ ডিক্লাইন ইন এমিশন টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, এবং তার যে পিরিয়ড বা 40 বছরের যে সময়, সেখানে এই দুটি জি দেশে সে দেখেছে যে কি হচ্ছে, ক্রমাগত হ্রাস পাচ্ছে CO2টা। তার বিপরীতে ইন জি কম্পারিজন ইটালি এবং পর্তুগাল, যাদের স্টার্ট হয়েছিল রিলেটিভলি লো, মানে তারা অল্প CO2 ছিল, কিন্তু পুরো জি সময়ে দেখা গেছে সো কনসিডারেবলি ইনক্রিজেস বাই দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। এবং পিরিয়ড যখন, এই সময়টা যখন শেষ হতে লাগলো, দেখা গেল যে CO2 পরিমাণ পর্তুগাল এবং ইটালির অনেক বেড়ে গেছে।
বা বেড়ে জি, গিয়েছিল। এই ছিল হচ্ছে আমাদের ইন্ট্রো, ওভারঅল। মানে কোয়েশ্চেন থেকে, আর হচ্ছে যেটা ওভারঅল একসাথে দিয়ে আমরা এটা ইন্ট্রোডাকশন করলাম। তারপরে আমরা চলে যাচ্ছি বডি প্যারা। ফার্স্ট বডি প্যারাটা একটু পড়েন। ইন 1967, In 1967, the highest proportion of carbon emissions was attributed the UK at around 11 metric tons per person. However, this figure declined steadily, ending at approximately 9 metric tons for each individual by 2007. আচ্ছা, তারপরে পুরো প্যারাটা পড়ে না। সুইডেন, Sweden output started at just over 8 metric tons, rising at a peak of slightly more than 10 tons in 1977. It then saw a sharp decline to approximately half of that by 2007. অলরাইট, এই পর্যন্ত। তাই মানে Conversely, এই পর্যন্ত এই প্যারাটা হচ্ছে কার? সুইডেন আর হচ্ছে ইউনাইটেড কিংডম। জি স্যার, আচ্ছা, সো আমাদের যদি মাসাল্লাহ যদি এই জুমের ক্লাসগুলো সবাই এটা থেকে উপকৃত হয়, তাহলে আমাদের ম্যাম কিন্তু এক সময় আইএলটিএস এর ক্লাস নিতেন। তো পরে কোর্টের জন্য আসলে ওনার আর ওইভাবে ক্লাস নেওয়ার সুযোগ হচ্ছে না, উনি দিনের বেলা তো ব্যস্ত থাকেন। তো ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক হয়, যে আমরা এটা স্পোকেনের ব্যাচ দিয়েছি বোধহয় 22 তারিখ বা 23 তারিখ থেকে এই মাসের। তো সেখানে স্পিকিং জি নিয়ে, স্যার, তো সেটা আমার প্ল্যান আছে যে যদি দেখা যায় ফিমেলের সংখ্যা বেশি হয় বা যদি জি সবাই স্যার, ফিমেল হয়, তাহলে যদি ম্যাম নেন আলাদা, অনেক ফিমেল চাই আলাদা বেছে করার, সেটা যদি হয় তাহলে তো হবে ইনশাল্লাহ। আমি জি চেষ্টা স্যার, করবো যে উনি যাতে ওই ক্লাসগুলোতে কিছুটা সময়, যেহেতু উনিও ট্রেনার হিসাবে ওনার একটা ভালো রেপুটেশন ছিল, ট্রাস্ট। সো জি স্যার। আমার মনে হয় আপনার খুব একটা সমস্যা হচ্ছে না বুঝতে, এবং শীতের দিন তাকাতে ফ্যানেরও ঝামেলা ওইভাবে নাই, সেজন্য ক্লিয়ার, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনি জানি না কিভাবে শুনতে পাচ্ছেন কিনা। জি স্যার, আমিও শুনলাম স্যার, আচ্ছা, ক্লিয়ার। এখন আমরা যেহেতু এটাকে বলা হয় বডি প্যারা, এই বডি প্যারায় আমাদের এখানে দুটি বডি প্যারা আছে। তো ওইখানে দুই দলে ভাগ করা হয়েছে, সুইডেন আর হচ্ছে ইউনাইটেড কিংডম এটাকে একটা প্যারায় নিয়েছে, আর পর্তুগাল আর হচ্ছে আপনার ইটালি সেটাকে সেকেন্ড প্যারায় নিয়েছে। তো শুরু হয়েছে ইন 1967। আচ্ছা, ইন 1967 কে আমরা চাইলে এরকম ফ্রেজ বানাতে পারি, যেমন হচ্ছে এট দ্য স্টার্ট অফ দ্য পিরিয়ড। তাহলে যাদের আমাদের ওয়ার্ড বা ভোকাবুলারি সমস্যা আছে, তারা কিন্তু এই দেখেন ইন 1967 না বলে আমরা কি বলতে পারছি? আমরা At বলতে the পারছি এট দ্য স্টার্ট অফ দ্য পিরিয়ড, মানে start ওই of the একই জিনিস। period. তাহলে এখানে উই উইল গেট 6 ওয়ার্ডস। আমরা দুইটা ওয়ার্ডের জায়গায় কয়টা ওয়ার্ড পাবো? ছটি ওয়ার্ড। যাদের জি ওয়ার্ডের স্যার, সমস্যা হবে, এই আনসারে ওয়ার্ডের সমস্যা না, তার যেহেতু ওয়ার্ড 150 প্লাস দেখা গেছে, নিচে আছে 191, তার মানে তার জন্য ইনাফ এবং বেশি ওয়ার্ড হবে। বাট যারা আমাদের একদম স্টার্টার বা একদম শুরু থেকে কাজ করছেন, ওইভাবে প্রথম দিকে টাস্ক ওয়ান নিজে থেকে গেলে একটু ডিফিকাল্ট, এখানে সেন্টেন্স মেকিং এর সমস্যা আছে। আমরা চেষ্টা করবো এই পুরো জার্নিতে সেন্টেন্স মেকিং এর এবিলিটি যাতে ইমপ্রুভ হয়, টেন্সের বিষয়টা খুব ভালো করে শার্পলি হ্যান্ডেল করা যায়, অ্যাক্টিভ প্যাসিভ যত বিষয়গুলো আছে, সেটার জন্য যে বা যারা আমাদের সাথে থাকবেন তাদের উচিত হবে যে বিভিন্ন লেসন নিয়ে প্রচুর সময় দেয়া আছে। এই যে দেন লেখা আছে দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ কার্বন এমিশন। আচ্ছা, এই ফ্রেজটাকেও কাজে লাগানো যাবে, যে এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এটা হয়তো স্পোকেনের আমাদের একটা ক্লাস, স্পোকেন একটা লেসন আছে, ওইটা বলবো পড়ার জন্য, যে ডিগ্রি অফ এজেক্টিভ, সেটা বাংলা আপাতত বলি। দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ কার্বন এমিশন মানে হচ্ছে কার্বন এমিশন বা CO2 এর সর্বোচ্চ যে রেটটা, বা আমরা প্রপোর্শনের কিছু সিনোনিম শিখতে পারি, পার্সেন্টেজ বলতে পারি, রেট বলতে পারি, রেশিও বলতে পারি, ঠিক আছে কিনা না? সেই জি শব্দগুলো স্যার, বললে আমাদের ভোকাবুলারির আর সমস্যা হবে না। কমন এটা বললাম, যেটা আমরা বলি পার্সেন্টেজ। তবে ইয়েটা ভালো ওয়ার্ড, প্রপোর্শন এটা নাইস ওয়ার্ড, এটা আমরা শিখতে পারি। তাহলে ফার্স্ট ওয়ান পেলাম আমরা কি? পার্সেন্টেজ। percentage of carbon emissions. পার্সেন্টেজ বলতে পারি, রেট বলতে পারি আমরা, বলতে পারি রেশিও। এই শব্দগুলো শিখে নিলে ভোকাবুলারি আমাদের ভালো একটা জায়গায় চলে যাবে। রেশিও, ফাইন। তাহলে আমরা পেলাম যে হ্যাঁ, ওয়াজ অ্যাট্রিবিউটেড। অ্যাট্রিবিউটেড এর এখানে আলাদা মিনিং আছে, বাট এখানে অ্যাট্রিবিউটেড এর ওইখানে মিনিংটা আসেনি। ওয়াজ বললে মানে ছিল, অ্যাট্রিবিউটেড মানে তাকা স্থায়ী হওয়া বা এরকমই বোঝায়। মানে দখল নেয়া, বেশ কিছু মিনিং আছে, বাট এখানে কোনো মিনিং সে দেয় নাই। বলছে ওয়াজ অ্যাট্রিবিউটেড এট দ্য, সরি, ওয়াজ অ্যাট্রিবিউটেড দ্য ইউকে এট The অ্যারাউন্ড UK 11 at মেট্রিক around টন পার পার্সন। মানে হচ্ছে 1967-এ দেখলাম যে ইউকে তে কত মেট্রিক টন CO2 আছে? 11 মেট্রিক টন। 11, জি আচ্ছা,
সো জনপ্রতি। ওকে, হাওয়েভার হচ্ছে তখন ইউজ করা হবে যখন কোনো কিছু থেকে টার্ন করা হবে, মানে 11 মেট্রিক টন থেকে এখন সে বুঝাবে যে না সেটা কমে গেছে, এই হাওয়েভার বলতে জি। পারে, সেখানে চাইলে বাটও বলা যাবে। আমরা হাওয়েভারের সিনোনিমে বাট নিলাম, তবে টাক্স টু এর জন্য অনেক সময় অন দ্য আদার হ্যান্ডও ব্যবহার করা যাচ্ছে। এই যে দিস ফিগার বলতে ওই 11 মেট্রিক টনের কথা বলছে পার পার্সন, এই পুরো অংশটা বলছে দিস ফিগার ডিক্লাইন্ড, এখানে বার্ব হচ্ছে ডিক্লাইন। তাহলে আমরা দেখলাম যে বার্বের পাস্ট ফর্ম ডিক্লাইন হয়েছিল, স্টিডিলি মানে হচ্ছে স্লোলি, গ্রাজুয়ালি। আচ্ছা, এন্ডিং এট, এবং দেখেন তাহলে ডিক্লাইন হচ্ছে আমাদের কি বার্বের পাস্ট বাল্ব। ফর্ম, আবার এন্ডিং দিয়েছে, এই স্ট্রাকচারটা আমাদের লেখার মধ্যে সম্ভব হয় না। আমরা নর্মালি কি লিখতাম, দিস ফিগার ডিক্লাইন টু 9 মেট্রিক টন ফর ইচ ইন্ডিভিজুয়াল বাই 2007, এইভাবে লিখতাম। কিন্তু এইখানে একটু চেষ্টা করেছে আমাদের থেকে ভালো লেখা, সে বলছে দিস ফিগার ডিক্লাইন স্টিডিলি, সেটা ক্রমাগত কমে গিয়েছিল বা কমেছিল এবং এন্ডিং হয়েছিল। সে এর সাথে আরেকটা বলতো ইট এন্ডিড না বলে, সে একসাথে ওই যে সেকেন্ড বার বলে তার 3টা নিয়ম হয়, আমি এটা পরে একটা ক্লাসে বা আপনাদের বলবো এটা হোমওয়ার্ক করার জন্য। যখন একাধিক বার বসবে একটা সেন্টেন্সে 3টা নিয়ম হবে, মানে লেখা যদি দেখতে পারেন, এটা হচ্ছে বার বা এনজি হবে, আর এটা হচ্ছে বারবের পাস্ট পার্টিসিপল হবে, ওকে, আরেকটা হবে টু বার। একদম সহজ, আমরা যদি এক্সাম্পল দিই, 3টা এক্সাম্পল দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন বার বা এনজি আমরা এটা একটু সহজ দিতে পারি, যেমন বললাম আই লাইক শপিং, তাহলে শপের সাথে আমরা কি যোগ করলাম, আইএনজি, আইএনজি। সেকেন্ড বার। আরেকটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা আমরা প্রায় সময় বলি আই গট মেরিড, গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট, আর সেকেন্ড বার হচ্ছে মেরি থেকে মেরিড, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করলাম। আর থার্ড ওয়ান তো আমরা মানে সব সময় ইউজ করি, আই ওয়ান্ট টু গো, মানে টু বার। তাহলে এই যে 3টা ছোট নিয়ম, এটা কিন্তু আমরা সবাই জানি, সবাই ইউজ করি, কিন্তু যখন এইরকম একটা মানে বড় সেন্টেন্সে সাডেনলি ভার্বের সাথে আইএনজি যোগ করা বা ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করা বা টু বার ইউজ করা আমাদের পক্ষে আসলে সম্ভব হয় না। বিধায় আমাদের রাইটিং এ ফ্রি হ্যান্ড লেখাটা বা স্পিকিং এ আমাদের একাধিক সাবজেক্ট বার ব্যবহার না করে আমরা স্মুথলি ফ্রেজ ইউজ করে সেন্টেন্স তৈরি করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। আমি বলবো যে এগুলো এখন থেকে মাথায় রাখা এবং সেগুলো নিয়ে চেষ্টা করা। তাহলে আমরা দেখলাম যে হ্যাঁ, সেটার এন্ডিং হয়েছিল 9 মেট্রিক টন ইন্ডিভিজুয়াল বাই 2007। এইটা শেষ করে সে সুইডেনে চলে আসলো, যে সুইডেনের আউটপুট বা সুইডেন এমিশন স্টার্টেড এট জাস্ট ওভার 8 মেট্রিক টন, সেটা 8 মেট্রিক টন থেকে শুরু হয়েছিল, জাস্ট ওভার মানে কাছাকাছি উপরে এইটা বলা যাবে। তারপরে দেন সেম ওই আগের যেরকম এন্ডিং বলছিল এখানে বলছে রাইজিং, রাইজিং টু পিক স্লাইটলি মোর দেন 10 টনস ইন 1977। আমরা দেখলাম হ্যাঁ 1977-এ দেখো সেটা 8 থেকে বেড়ে 10-এর উপরে মানে 10-এ চলে গিয়েছে। অলরাইট, সো জি। সেটা চলে গেল। তারপরে হচ্ছে যেটা বলছেন দেন ইটসো মানে এটা দেখেছিল, মানে আমরা দেখেছিলাম, উইসো বলতে পারি, অথবা ইট ডিক্লাইন বলা যাবে, হ্যাঁ, এ শার্প ডিক্লাইন, এটা ক্রমাগত কি অবনতি, টু অ্যাপ্রক্সিমেটলি হাফ অফ দ্যাট বাই 2007। হাফ অফ দ্যাট বলতে 10-এর হাফ বোঝাচ্ছে, তার মানে ওই যে মানে 8-এর হাফ না, ওই যেখানে 10-এ চলে গেল, 10 থেকে 5-এ চলে আসছে, মানে 10 থেকে 5, তার মানে অর্ধেকে চলে আসছে এইটা। তাহলে এই ছিল জি স্যার। কে আমাদের এই ফার্স্ট প্যারায় কার সম্পর্কে লেখা, ইউনাইটেড কিংডম এবং সুইডেন। এই হচ্ছে এই জি প্যারাটা। স্যার। তার পরের প্যারা যদি আমরা যাই কনভার্সলি জায়গায় আমরা বলতে পারি হাউএভার, এটা এটা বেশি ইউজ হয় হাউএভার। ওকে, এটা আমরা একটু আগে থেকে পরিচিত হই হাউএভার। এগুলো হচ্ছে মানে আমি এখন আগে যে 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 বিষয়গুলো নিয়ে কথা বলছি তার বিপরীত দিকে চলে যাচ্ছে। Portugal in জি স্যার। 1967 had the lowest output at just over 1 ton per person. So পর্তুগাল ছিল, এখানে হেড মানে ছিল ভার্বের past form, পর্তুগাল ছিল মাত্র 1 মেট্রিক টন। ওভার দ্য নেক্সট 40 ডিকেডস, মানে 4 দশকে মানে 40 বছরে, এটা জি। হচ্ছে পুরোটা দিয়ে আসলে সময় বোঝাচ্ছে। ওভার মানে জুড়ে, আমরা এই ফ্রেজটা শিখে নিতে পারি, থ্রু আউট মানেও জুড়ে, তাহলে আমরা বলতে ওভার দ্য নেক্সট 4 ডিকেডস, পরবর্তী 4 দশক জুড়ে। এখানে কমাও দেয়া যাবে, যদি চান কমা দিতে পারেন। দিস হচ্ছে সাবজেক্ট, দিস বলতে এই যে 1 মেট্রিক টন যেটা ছিল, ইনক্রিজ শার্পলি, এখানে বার হচ্ছে ইনক্রিজড, সেটা দ্রুত বৃদ্ধি পেয়েছিল। আমাদের রেড কালার দেওয়ার মানে হচ্ছে আমরা চাচ্ছি যে বারগুলোকে রেড কালার করে আছে, ইনক্রিজ শার্পলি এবং এন্ডিং ওভার 5 মেট্রিক টনস, এবং সেটা এন্ডিং হয়েছে 1 থেকে 5-এ। তাহলে আমরা দেখলাম যে অনেক কি হয়েছিল, দেখা যাচ্ছে পর্তুগালের ক্ষেত্রে হ্যাঁ সেটা 1 থেকে 5 মেট্রিক টন, অনেক বেশি বেড়েছিল।
দেন জি ইটালি ডেমনস্ট্রেটেড, এটা একটা নাইস ভোকাবুলারি, একটু ডিফিকাল্ট বাট আমরা শিখতে পারি। ডেমনস্ট্রেটেড মানে হচ্ছে প্রদর্শন করা, এটা ইলাস্ট্রেটেড একটা সিনোনিম, শো এর সিনোনিম। আর সিমিলার প্যাটার্ন, একই প্যাটার্ন বিগিনিং এট লিটল ওভার 4 মেট্রিক টন, সেটা আসলে শুরু হয়েছিল 4 মেট্রিক টন, and ending at nearly 8 মেট্রিক টন of carbon dioxide for each person by 2007। সেটা 2007 এর কাছাকাছি এসে সেটা কি হয়েছে, 8 মেট্রিক টন গিয়েছিল। এই হচ্ছে আমাদের মডেল আনসারটি। এখন আমাদের যারা একদম নতুন ফার্স্ট ক্লাস যে করবে লাইন গ্রাফ বা টাস্ক ওয়ান, তার কাছে সো টাস্ক ওয়ান আসলে কি কি টাইপের থাকতে পারে সেটা নিয়েও ডিটেলস আলোচনা করা যায়, সেটা নিয়ে হয়তো আলোচনা করার চেষ্টা করব, তবে আজকে হয়তো আমরা সেই সুযোগটা পাচ্ছি না। পাশাপাশি আমরা দেখলাম যে হ্যাঁ, এখানে প্রথমে কোয়েশ্চেন পড়বো, এই গ্রাফটা থাকবে, আর এই যে নিচের মডেল আনসার, এটা পুরোটা আমরা আমাদের মতো করে লিখবো, এবং এটার লেখার জন্য কিছু ইয়ে আছে, একটা টেমপ্লেট আছে, আমি টেমপ্লেট দেবো, একটা টেমপ্লেট দিয়েই দেখা যাবে মোটামুটি লেখা যাবে। তবে এইভাবে যদি আমরা ফ্রি হ্যান্ড লিখতে পারি তাহলে স্কোর যতটুকু চাই, মানে ধরেন 7, 7.5, এটাকে 8, 8.5 এর আনসার বলা যাবে, সমস্যা নেই, খুব ভালো আনসার। এবং এটা থেকে কিছু ভোকাবুলারি, গ্রামার, স্ট্রাকচার, ইনফরমেশন গুলো পুরোটা গেদার করার চেষ্টা করবো। আমি বলবো যে এই পুরো গ্রাফটা ঘন্টাখানিক সময় আপনি ভালো করে নোট করেন, দেখেন, এখান থেকে কিছু বা ভোকাবুলারি শিখেন, সেন্টেন্স প্যাটার্ন গুলো দেখেন টাস্ক ওয়ানের। পাশাপাশি এই ধরনের আরো লাইন গ্রাফ যদি যেগুলো আছে সেগুলোর মডেল আনসারের সাথে একটু কম্পেয়ার করেন। আজকে তাহলে আমাদের এই পর্যন্ত থাক ম্যাম, যেহেতু ফার্স্ট জি টাইম, স্যার। আর আমিও আসলে এটা সাডেনলি শুরু করেছি, প্লাস কাউকে বলতেও পারি নাই। একটু পরে জি এটা স্যার। ফুটবল ম্যাচও আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।